আপনারা ফেসিস্ট, আপনাদের মেন্টালিটি ফেসিস্ট। এখন থেকে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশ শাটডাউন ঘোষণা করা হলো। সাম্প্রতিক সময়ে আপনার উপদেষ্টা মাহফুজের বেশ কিছু বক্তব্য অনেকটা শেখ হাসিনার স্টাইলে জামাতকে কিন্তু ঝাঁকুনি দেওয়া হচ্ছে। মাহফুজ বলছেন জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগের আহ্বান জানিয়ে রাব্বি আলম বলেন, আমরা বাংলাদেশের উপদেষ্টাকে পদত্যাগ এবং যেখান থেকে এসেছে সেখানে ফেরত যান বলতে চাই। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফিরে আসছেন। তরুণ প্রজন্মের একটা ভুল করেছে, কিন্তু এটি তাদের ভুল নয়, তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে। বাংলাদেশে পৌঁছালেন শেখ হাসিনা, রাষ্ট্রপুঞ্জের প্রধান, এখন বাংলাদেশে প্রেজেন্ট। বাংলাদেশে তিনি থাকবেন, হয়তো 2-3 দিন থাকবেন এবং বুঝিয়ে যাবেন যে বাবা এবার তোমরা সরে যাও। শেখ হাসিনা কিন্তু ফিরছে, ওনার কাছেও খবর আছে। সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে। কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন? ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন এবং বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই খবরটিকেও অনেক গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে ভারত বাংলাদেশ থেকে বিপুল অর্থ লুটে নিয়েছে। এবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং পতিত আওয়ামী লীগ ও স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে যেন উঠে পড়ে লেগেছে ভারত। লক্ষ্য পূরণে গোপন মিশনে নেমেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা র। শেখ হাসিনার পলায়নের পর ভারতীয় আধিপত্য বাংলাদেশে তলানিতে ঠেকেছে। বাংলাদেশের জনগণ নিজেদের জাতীয় চেতনা অনুসারে তার বিদেশ নীতি ঠিক করছে, আর এতে দিল্লির কপালে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে। এমন প্রেক্ষাপট যখন সামনে দাঁড়িয়ে, তখন বাংলাদেশকে অস্থিতিশীল করে পতিত আওয়ামী লীগ ও পলাতক শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে চায় ভারত, এমন দাবি করা হচ্ছে নানা মহল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ব্যাক করবেন, ফিরে আসবেন। সেটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতা, তিনি হয়তো বা যুক্তরাষ্ট্র প্রবাসী, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সহসভাপতি হতে পারেন, কেউ একটা নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তিনি বলেছেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেন নাই। সেক্ষেত্রে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন এবং সুদখোর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটার কোনো সাংবিধানিক বৈধতা নাই, যেটার কোনো আইনি বৈধতা নাই, এই সরকারের প্রত্যেকটা কুশীলবের বিরুদ্ধে তিনি বিচার করবেন। যারা গত 7 মাস যাবত দেশটাকে একটা নরকে পরিণত করেছেন, একটা নৈরাজ্যের ইতিহাস সৃষ্টি করেছে সারা দেশব্যাপী, তাদেরকে তিনি বিচারের আওতায় আনবেন, প্রত্যেকের বিচার করবেন। এই ধরনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন টাইমস অফ ইন্ডিয়া তাদের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইট থেকে প্রকাশ করে, বাংলাদেশের অনেকগুলো মিডিয়া, কালবেলা থেকে শুরু করে 21 টিভি থেকে শুরু করে অনেক পত্রিকা, অনেক মিডিয়া, যেগুলো কি প্রথম শ্রেণীর দালাল হিসেবে বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে ইউনূস সরকার হয়ে, এরা ফলাও আকারে প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী হিসাবে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা, জানালেন তার দলীয় নেতা। এ ধরনের বিভিন্ন নিউজ হয়েছে, সেটা আমার মুখ্য বিষয় না। তবে আমার মুখ্য বিষয়, তখন মাত্র টাইমস অফ ইন্ডিয়া, দেখেন টাইমস অফ ইন্ডিয়া কিন্তু আন্তর্জাতিক মানের পত্রিকা এবং ইন্ডিয়ার অর্থাৎ ভারতবর্ষের একটা বৃহৎ পত্রিকার মধ্যে অন্যতম। এই পত্রিকা কখনো ভুয়া বাকওয়াজ নিউজ প্রকাশ করে না। এটা আজ তাক বাংলা নয়, কোনো তথাকথিত ইউটিউব চ্যানেল নয় যে তারা মিথ্যা কথা বলে টিআরপি বাড়াবে, এটা তাদের পক্ষ থেকে যায় না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের পত্রিকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন যে ইউনূস সরকারের কুশীলব রয়েছে, তারা বুঝে গিয়েছে যে টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ প্রকাশিত হওয়া মানে সেটার নিশ্চয়ই কোনো না কোনো গ্রহণযোগ্যতা রয়েছে। এখন এই নিউজ প্রকাশ হওয়ার পর মাথা নষ্ট হয়ে গিয়েছে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে, সমন্বয়কারী থেকে শুরু করে, বাংলাদেশের তথাকথিত জুলাই বিপ্লব, জুলাই চিটিং বিপ্লবে যারা কুশীলব ছিল, যারা ইউএসএআইডি টাকা খেয়েছে, যারা পাকিস্তান এম্বাসিতে গিয়ে হাজিরা দিয়েছে, যারা ইউএস এম্বাসিতে গিয়ে হাজিরা দিয়েছে, এবং পিনাকি থেকে শুরু করে ইলিয়াসেরদের মাথা নষ্ট হয়ে গেছে। পিনাকি সেই জুলাই আগস্টের চিটিং বিপ্লবের ভিডিও পুনরায় দেখাচ্ছেন, ইলিয়াস বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন, প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে লেগেছেন, একটা মেসাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমার কথা হচ্ছে, একটা নিউজ, শুধুমাত্র একটা পত্রিকার একটা নিউজের মধ্যে যদি এদের এ ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এরা যদি এতটা ভয় পায়, এতটা শঙ্কিত হয়, এতটা আতঙ্কে থাকে, সত্যিকার অর্থে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেন, কোন একটা রাত, মধ্যরাত, সবাই ঘুমাচ্ছে, হ্যাঁ, সেই ঘুমের মধ্যে হঠাৎ সাইরেনের আওয়াজ, সেই হঠাৎ করে সবাই জানতে পারলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন আগামীকাল তিনি বাংলাদেশে প্রবেশ করবেন, সেই ক্ষেত্রে যমুনায় কি ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুমাতে পারবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় তার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এটা সময় আজকে আমরা বুঝতে পারবো। তবে শেখ হাসিনা না, আমি কাফি হ্যাঁ, আমি একটা কথা বলেছি সবসময়, শেখ হাসিনা এমন একটা ব্যক্তি, বাংলাদেশের কোন মাফিয়াকে, কোন বদমাইশকে কোথায় রাখতে হবে, কাকে কি ওষুধ দিতে হবে, তাকে কি মেডিসিন দিতে হবে, সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। আমি স্পষ্টভাবে নির্দ্বিধায় একদম অকপটে বলতেছি, শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশকে সুস্থ,
স্বাভাবিকভাবে পরিচালনা করার সামর্থ্য কোনো রাষ্ট্রপ্রধানের নাই। সেটা না তারেক রহমানের আছে, না খালেদা জিয়ার ছিল, না মেজর জিয়ার ছিল, কারণ নাই। শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবকেও ছাড়িয়ে গেছেন। আপনারা হয়তো বলতে পারেন আমি খুব বেশি বাড়িয়ে বলছি না, আমি বেশি বাড়িয়ে বলছি না। আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, কিছু কিছু ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবকেও ছাড়িয়ে গিয়েছেন। কারণ তার বিচক্ষণতা, তার কূটনৈতিক মেধা, তার কূটনৈতিক প্রজ্ঞা, তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ধরনের অভিজ্ঞতা, গত 17 বছরের 18 বছরের একটা অভিজ্ঞতা, সেটা আপনারা খুব সহজেই এড়িয়ে যেতে পারবেন না, খুব সহজে ফেলে দিতে পারবেন না। তো শেখ হাসিনা ফিরবেন এবং উনি বাংলাদেশের জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদিতার এবং ইসলামিক রাজনৈতিক সন্ত্রাসবাদী যে জিহাদি গোষ্ঠী রয়েছে, যারা গত 7 মাসে দেশটাকে ধ্বংসের তার প্রান্তে এনে ঠেলে দিয়েছে, এবং এই পাকিস্তানি বেজন্মাবিদ যারা এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছে, যারা 71-এর পরাজিত শক্তি, তাদেরকে পুরোপুরি বাংলাদেশের মাটি থেকে শেকড় সহ উপড়ে ফেলতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে, এবং উনি ফিরবেন এবং উনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন। আমার যতটুকু বিশ্বাস, এখন সেটা সময়, প্রেক্ষাপট এবং বাংলাদেশের মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করে, বাংলাদেশের মানুষ তাকে কিভাবে দেখতে চায় বাংলাদেশে, সেটা তার উপর নির্ভরশীল। যতটুকু মনে হচ্ছে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। তবে যেহেতু টাইমস অফ ইন্ডিয়ার মতো পত্রিকা নিউজ করেছে, হয়তোবা কোনো না কোনো প্রক্রিয়া চলমান রয়েছে কূটনৈতিক ভাবে, সেটা হয়তোবা দেখতে পারবো আমরা খুব শীঘ্রই। হচ্ছে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে, এবং সেই জায়গা থেকে প্রশ্ন, কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষোদ্গার করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে। আমি এর মানে এটি বোঝাতে চাচ্ছি না যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে। কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বিতর্কের ঊর্ধ্বে নয়, সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি মহলের কোনো কোনো ব্যক্তির কর্মকাণ্ডে বা বক্তব্যে এমনটাই মনে হচ্ছে যেন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলতে পারলেই নিজেকে বিপ্লবী বলে, নিজেকে প্রচন্ড সাহসী বলে প্রমাণ করা একটা চেষ্টা অনেকের মধ্যে থাকতে পারে। কিন্তু এর পিছনে আর কি ধরনের খেলা রয়েছে? কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে? এবং এই আক্রমণের ধারাটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির দিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনেকের কাছে অপ্রিয় হলেও দেশের সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করেছেন সেগুলোকে কেন্দ্র করে, এবং তিনি সরাসরি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনের টাইম ফ্রেমের কথা বলেছেন। তার ধারণা থেকে কবে নাগাদ নির্বাচনটি হলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারে, উন্নতি করতে পারে, সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন। তার সেই মন্তব্যের পর থেকে, স্পষ্ট বক্তব্যের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে একেবারে একটু একটু করে শুরু করে এখন এই মুহূর্তে এসে সরাসরি নাম ধরে মন্তব্য করা হচ্ছে। প্রথমে আমরা দেখলাম যে ভুইফোর দু একটি সংগঠন অথবা সদ্য জন্ম নেওয়া দু একটি সংগঠন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনা প্রধানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। দেখে একটু অবাকই লাগলো। কোথায় এদের শক্তি? এদের শেকড়টি কোথায়? কি চাইছে তারা? কারা এই ইন্ধনগুলো দিচ্ছে? আমাদের হিসাব মিলাতে খুব বেশি কষ্ট হয় না। পরবর্তীতে আমরা দেখলাম আরো ভয়ঙ্কর কিছু বক্তব্য আকারে ইঙ্গিতে, কিন্তু যেই জায়গা থেকে এই বক্তব্যগুলো আসছিল সেইগুলো খুবই সেন্সিটিভ জায়গা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্যের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, কেউ কেউ বা আবার সরাসরি বক্তব্যের মাধ্যমে এই ধরনের মন্তব্য করতে লাগলেন সেনাপ্রধানকে কটাক্ষ করে, এবং সরাসরি সরকারের বিরুদ্ধে তারা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আবার একদিন আগে আমরা দেখলাম সরাসরি সেনা প্রধান এবং সেনা বাহিনীকে উদ্দেশ্য করে ছাত্র সমন্বয়কদের কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন, প্রকাশ্যে মন্তব্য করছেন। কি বলছেন তারা? তাদের বক্তব্যগুলো এরকম: বাংলাদেশ পিপলস রিপাবলিক কোনো মিলিটারি রিপাবলিক নয়, ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না, পলিসি যা করার সরকার করবে। এবং এ ধরনের আরো মন্তব্য। কি করতে চায় তারা? কেন সেনাবাহিনীকে বারবার মুখোমুখি দাঁড় করার চেষ্টা করা হচ্ছে এবং সেনা প্রধানকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে? তিনি নাকি যে বক্তব্যগুলো দিয়েছেন তিনি তার পদে না থাকলে বা পদটি যদি সরিয়ে রাখা হয় তাহলে তিনি রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দিয়েছেন। সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয় যে এখনো পর্যন্ত তারা খুবই ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করছেন। এবং সেনাপ্রধান 25 ফেব্রুয়ারি যে বক্তব্যগুলি দিয়েছিলেন তিনি তার দায়বদ্ধতা থেকে দিয়েছেন, এবং তার বক্তব্যের পরে দেশের, আমার ধারণা, আমি একটা পোল দিয়েছিলাম
একটা ভোট দিয়েছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে। সেখানে 83% মানুষ সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করেছিলেন, আর সম্ভবত 13 বা 14% মানুষ সেনাপ্রধানের বিপক্ষে গিয়ে বক্তব্য দিয়েছেন। 4% মতো মানুষ নীরব ছিলেন, ভোটদানে বিরত ছিলেন, এরকম একটা বিষয়। তো সামান্য এরকম একটি জরিপ থেকে বোঝা যায় যে সেনাপ্রধানের সেই বক্তব্যটি গণমানুষের কাছে কতটা প্রত্যাশিত ছিল, এবং তিনি এতদিন পরে এসে কেন এই বক্তব্যটি দিলেন। সারা দেশে যেমন ডেমোক্রেসি চলছে, সারা দেশে যেমন বুলডোজার বাহিনী তৈরি হয়েছে, ভয়ঙ্কর একটা জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কেন সেনাপ্রধান নীরব ভূমিকা পালন করছেন, কেন এতদিন পরে এসে বক্তব্য দিলেন, সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, বরং ক্ষোভ ঝেড়েছেন যে কেন সেনাপ্রধান এতদিন পরে এসে বক্তব্য দিলেন। সেখানে সেনাপ্রধানের সেই বক্তব্যকে তারা একটা অংশ কোনোভাবে মেনে নিতে পারছে না। কেন মেনে নিতে পারছে না? সেনাপ্রধান নির্বাচনের কথা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বাংলাদেশকে উত্তরণের কথা বলছেন, এটি তাদের গায়ে জ্বলা। এবং আমরা তো জানি ছাত্র সমন্বয় কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের কোনো উপদেষ্টা তারা চাইছেন না যে খুব শীঘ্রই বা সহসা নির্বাচনটি হোক। এটি হলে তারা যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতার স্বাদ লাভ করছে সেটি থাকবে না, সেখানেই তাদের গায়ে জ্বালা। সেনাপ্রধান তো 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের দিন তিনি জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিয়ে নিজের কাছে দায়িত্ব নিয়ে নিয়েছিলেন যে আমার উপর আস্থা রাখুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে ভারত বাংলাদেশ থেকে বিপুল অর্থ লুটে নিয়েছে। এবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং পতিত আওয়ামী লীগ ও স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে যেন উঠে পড়ে লেগেছে ভারত। লক্ষ্য পূরণে গোপন মিশনে নেমেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা র। ভারতীয় গোয়েন্দা সংস্থাটির নীলনকশায় বাংলাদেশে 300 মানুষকে হত্যা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া নানা অজুহাতে পরিকল্পিত আন্দোলন বিক্ষোভ করিয়ে আগামী 26 মার্চের মধ্যে বাংলাদেশের চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় দেশটি। একাধিক নির্ভরযোগ্য সূত্রে এমন ভয়াবহ তথ্য জানা গেছে। অভিন্ন তথ্য দিয়ে কলকাতার একটি সূত্র জানিয়েছে, বর্তমানে ধর্ষণ সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ উত্তপ্ত। এমন পরিস্থিতির মধ্যেই গেম সাজিয়েছে ভারতের গোয়েন্দা বাহিনী র। সংস্থাটি তাদের মিত্র শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করতে বিরোধী মনস্ক 24-এর আন্দোলনে অংশ নেওয়া 300 মানুষকে হত্যার একটি মিশন নিয়েছে। জানা গেছে, স্বৈরাচার শেখ হাসিনা বর্তমানে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে অবস্থান করছেন। ভবনটি ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষা দিচ্ছে। সম্প্রতি ভারতের গোয়েন্দা কর্মকর্তারা ডজন খানেক হাই প্রোফাইল মিটিং করেছেন তার সঙ্গে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার সব মন্ত্রণালয় ও সংস্থাকে তৎপর হতে নির্দেশ দিয়েছে। দেশে যেন কোনো ধরনের অতৎপরতা না হয়। সরকারকে বেকায়দায় ফেলতে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় দেশি বিদেশি চক্রকে কঠোর হাতে মোকাবিলা করতে ডক্টর ইউনূসের সরকার সার্বক্ষণিক কাজ করছে। তবে বিষয়টি টের পেয়ে এরই মধ্যে সব গোয়েন্দা সংস্থাকে সতর্ক করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার রাতে আত্মবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় মিডিয়ায় পরিকল্পিতভাবে অনবরত মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে। আইএসপিআর জানায়, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী অবিচল রয়েছে। তবে এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা প্রধান যুগ্ম কমিশনার রেজাউল করিম বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থা টার্গেট কিলিং মিশন বা অতৎপরতা তথ্য গণমাধ্যমের মাধ্যমে পেয়েছেন। এসব বিষয়ে তারাও গুরুত্ব দিয়ে দেখছেন। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র দেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না বলেও জানান তিনি। জানা যায়, গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশটি অর্থাৎ ক্ষমতাসীন মোদী সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে বহুমুখী ষড়যন্ত্র করেছে এবং তা বর্তমানেও চলমান। কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে টক্করে পেরে না ওঠায় ভারত এবার এক ভয়াবহ পদাঙ্ক অনুসরণ করছে। 13 মার্চ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের একটি গণমাধ্যম। দক্ষিণ এশিয়ার পরিমণ্ডলে ভারত ক্রমেই আধিপত্য হারাচ্ছে। শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সাথে ভারতের দূরত্ব ইতোমধ্যে স্পষ্ট হচ্ছে। ক্রমেই ভারত দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়ছে। ভারতের জন্য সবেধন নীলমণি হিসেবে ছিল বাংলাদেশ। 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের পর ভারতীয় আধিপত্য বাংলাদেশে তলানিতে ঠেকেছে। বাংলাদেশের জনগণ নিজেদের জাতীয় চেতনা অনুসারে তার বিদেশ নীতি ঠিক করছে, আর এতে দিল্লির কপালে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে। এমন প্রেক্ষাপট যখন সামনে দাঁড়িয়ে, তখন বাংলাদেশকে অস্থিতিশীল করে পতিত আওয়ামী লীগ ও পলাতক শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে চায় ভারত। এমন দাবি করা হচ্ছে নানা মহল থেকে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এবার বাংলাদেশে গোপন মিশনে নেমেছে। যদিও অসমর্থিত সূত্রের এমন দাবি পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি, তবে এমন দাবির সপক্ষে ধীরে ধীরে কিছু আলামত স্পষ্ট হচ্ছে।
জানুয়ারির শেষ দিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে দাবি করেছেন যে বাংলাদেশে র এজেন্টদের আনাগোনা বেড়েছে। সাথে তিনি তখন দুজন র এজেন্টের পরিচয়ও প্রকাশ করেছেন। তিনি সম্প্রতি আরেক পোস্টে ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশে আসার কথা জানিয়ে সতর্ক করেছেন, যদিও তার দাবির সপক্ষে তিনি পরবর্তীতে আরও তথ্য প্রমাণাদি প্রকাশ করেননি। জানা যাচ্ছে নানা অজুহাতে পরিকল্পিত আন্দোলন বিক্ষোভ করিয়ে আগামী ২৬ মার্চের মধ্যে বাংলাদেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চলছে। ইতিমধ্যে বিভিন্ন বেশে বিভিন্ন নামে আন্দোলন বাঁধানোর চেষ্টা চালিয়েছে একটি মহল। এসব আন্দোলন প্রচেষ্টাকে নেটিজেনরা অমুক লীগের আন্দোলন, তমুক লীগের আন্দোলন এমন নানা অভিধায় অভিযুক্ত করতে দেখা গিয়েছে। দেশের শান্তিপ্রিয় সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহারের হীন প্রচেষ্টার মাধ্যমে দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা নস্যাৎ করে দিয়েছে দেশপ্রেমিক জনতা। একের পর এক আন্দোলন বাঁধিয়ে দেশের অর্থনীতিকে চাপে রাখার চেষ্টা হচ্ছে বলেও বিশ্লেষকরা মন্তব্য করেছেন। সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার মাধ্যমে একটা পক্ষ শাহবাগে নতুন করে অবস্থান নিতে চেয়েছিল। তাদের প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র রাতেই রাস্তায় মিছিল নিয়ে নেমে আসে। এভাবে পাল্টা পদক্ষেপে ছাত্ররা দখলে নেয় শাহবাগ চত্বর। এদিকে একাধিক অসমর্থিত সূত্র দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশে হাই ভ্যালিউ টার্গেট কিলিংয়ের কোভার্ট অপারেশনে নামতে পারে, যদিও এমন তথ্য পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। তবে ঢাকায় বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীর আনাগোনা বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে চেষ্টা করছে বিভিন্ন সন্ত্রাসী দল। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অবাধে ঘোরাফেরার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে। অভিযোগ আছে, বিগত সময়ে ভারতীয় একটি গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় ছিল সুব্রত বাইন। তাকে রাজনৈতিক গুপ্তহত্যার জন্য ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এসব অভিযোগ ডালপালা মেলতে শুরু করেছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত বাধাগ্রস্ত করতেও তাদের সরব উপস্থিতির কথা শোনা যাচ্ছে। তাদের পরিকল্পনার মধ্যে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা, বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া, গুজব ছড়ানো, আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা থাকতে পারে বলেও জানা যাচ্ছে। ইতোমধ্যে ভারতীয় মিডিয়ার কিছু রিপোর্টে এমন ইঙ্গিত দেয়া হয়েছে। এসব মিডিয়া পরিকল্পিত মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করছে বলেও অনেকে মনে করছেন। গত মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় মিডিয়ায় পরিকল্পিতভাবে অনবরত মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে। এদিকে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাচ্ছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। বিভিন্ন সূত্রে দাবি করছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এই মুহূর্তে অগ্রাধিকার হল সদ্য গঠিত তরুণদের রাজনৈতিক দলে ভাঙন ধরানো এবং বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে প্রতীয়মান করার চেষ্টার মাধ্যমে একটা অস্থিরতা তৈরি করা। এভাবে দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হতে পারে। দেশের মানুষের একটা অংশের এমন আশঙ্কা রয়েছে বলেও শোনা যাচ্ছে। এদিকে ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের গঠনেও ভারতের প্রত্যক্ষ মদত রয়েছে বলেও শোনা যায়। ২০১৩ সালের টাইমস অফ ইন্ডিয়ার পরপর দুইটি প্রতিবেদনেও এমন ইঙ্গিত উঠে এসেছে। এখন আবার শাহবাগকে কেন্দ্র করে আরেকটি অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে কিনা সে বিষয়েও প্রশ্ন আসছে সচেতন মহল থেকে। না, সবার ক্যালকুলেশনটা কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে। আমরা এই যাবৎকালীন ভাবছিলাম যে জাতীয় নাগরিক পার্টি বেসিক্যালি জামাতেরই বি অথবা সি টিম, কিন্তু সাম্প্রতিক সময়ে আপনার উপদেষ্টা মাহফুজের বেশ কিছু বক্তব্য অনেকটা শেখ হাসিনা স্টাইলেই জামাতকে কিন্তু ঝাঁকুনি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের প্রধান একটা ইস্যু ছিল জামাত ইস্যুতে 1971। ইভেন সর্বশেষ যখন শেখ হাসিনার পতন ঘটলো, ভাষাটা কি ছিল? রাজাকার। তৎকালীন প্রেক্ষাপটে আমরা কাদেরকে রাজাকার ডাকতাম? যারা 1971-এ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই প্রেক্ষাপটকে ঘুরা ফিরা বিএনপি তো আনছেই, এখন আমরা দেখছি খোদ সরকারের মধ্যে থাকা উপদেষ্টা মাহফুজ তিনি আনছেন একের পর এক মব ইস্যুতে ঢাবি ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্যের পর আরেকটা বক্তব্য দিয়েছিলেন, এবার আসছে ফাইনাল আরেকটা বক্তব্য। মাহফুজ বলছেন জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। কোন যুদ্ধাপরাধ? আচ্ছা, তার এই বক্তব্যকে ঘিরে জামাত ইসলাম বাংলাদেশের যিনি সেক্রেটারি আছেন এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এক হাত নিয়েছেন মাহফুজকে। তিনি বলছেন, গত 12ই মার্চ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল।
তো জামাতের এই আমির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন তার এই ভিত্তিহীন এবং মিথ্যা বক্তব্যে বিস্মিত হয়েছেন। আমরাও বিস্মিত হই অনেক কিছুতে, যে 1971 সালে কি তার মানে জামাত আসলে মুক্তিযুদ্ধই করছে নাকি যুদ্ধ ছিল? মাহফুজ বলছে 1971 সালে জামাত যুদ্ধ অপরাধ করছে। বাট জামাতের এই যাবৎকালীন যে বক্তব্যগুলা, এখন আমাদের দেশে হয় কি, পলিটিশিয়ানরা কথা বলে, আওয়ামী লীগ শেখ হাসিনা তার মতন করে কথা বলতো, বিএনপি তার মতন করে কথা বলে, জামাত তার মতন করে কথা বলে, পাবলিক কোনটা খাচ্ছে নাকি খাচ্ছে না ডাজন্ট ফ্যাক্ট, বলা দরকার, বলতে হবে, বিষয়টা মনে হয় এরকমই। তিনি বলছেন মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, তিনি জামাত সম্পর্কে ভিত্তিহীন এবং অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলছেন। মানে মাহফুজ আলম ভারতের চর অথবা রয়ের এজেন্ট, এটাই জামাত বুঝাতে চাইছে যে তিনি কথা বলছেন ভারতীয় গুপ্তচরদের ভাষায়। মাহফুজের বক্তব্য ভিত্তিহীন, অসত্য। তার মানে 1971 সালে জামাত মুক্তিযুদ্ধ করছে এবং বাংলাদেশের স্বাধীনতা চাইছে, এই যাবৎকালীন আমরা যা জানছি সব ভুল। কি বলেন জামাতের ভাইরা? কমেন্টে লেখেন। তো তিনি বলছেন মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। সে কারণে কোন রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোন নৈতিক এবং বিধিগত অধিকার তিনি রাখেন না। রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন। তার এই বক্তব্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করছে। দিন শেষে কি বিএনপির কাছে আসলেন গুইরা জামাতের লোকেরা? আর বিএনপি তো এতদিন এটাই করতেছে, যেটা কিংস পার্টি, এই উপদেষ্টারা এরা তলে তলে বৈশাখ দল বানাচ্ছে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সরকারকে ধুইয়া ধুইয়া পানি খাচ্ছে, এগুলো তো বিএনপি এতদিন বলতেছে। বাট আপনারা তো এতদিন জাতীয় নাগরিক পার্টির ভাষায় কথা বললেন, মাহফুজের চরম মিত্র হিসেবে দেখলেন, এখন আপনাদের কেন হঠাৎ করে শত্রু মনে হচ্ছে? কারণ এই যাবৎকালীন জাতীয় নাগরিক পার্টির কোন নেতারা বিএনপিরে ধুইছে আওয়ামী লীগ পড়ার পরদিন থেকে, আর আওয়ামী লীগরে তো জাতীয় পার্টির তো জন্মের দোয়া ধরছেই, জামাত নিয়ে কথা বলে না, যার কারণে মনে হয়তো ফাইন ফাইন ফাইন। মানে এখন যখন মাহফুজরা বক্তব্য দেওয়া শুরু করছে তখন মনে হচ্ছে যে এই সরকারটা অরাজনৈতিক না, এটা সরকারের রুলস নীতিনীতি ভাঙে। এরা তো প্রতিনিয়ত এগুলো করতেছিল। খেলা একটা অন্যদিকে জমতেছে। কি হতে যাচ্ছে? যারাই মিঠাই মন্ডা খাওয়ার চিন্তা করছিল বিএনপি এবং জামাত, দিন শেষে কার ভাগ্যে যে কি আছে এটা এখন বলা বড় মুশকিল। কারণ ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাটিকুলাস প্ল্যানার, শেখ হাসিনার ভাষায়। বাট আমরা বিশ্বাস করি তিনি নোবেল বিজয়ী, আর 2-4-5টা নোবেল পাবেন, পাওয়া উচিত। ভালো থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ভারত থেকে বাংলাদেশে ফিরতে চলেছেন? আমরা জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বারংবার বিভিন্ন ইন্টারভিউতে, সেটি আমরা যদি বলি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনিও বারংবার বলছেন যে শেখ হাসিনাকে খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরে আনতে চান, বিচারের মুখোমুখি করতে চান। এবং উপদেষ্টা যারা রয়েছেন, যারা সমন্বয়ক ছিলেন, যদিও বর্তমানে এনসিপি পার্টি, এবং তারা অনেকেই বলছেন যে শেখ হাসিনাকে খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে, তাকে বিচারের মুখোমুখি করা হবে। আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার কে ফাঁসির মঞ্চে না দাঁড়ানোর আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করতে পারবে না, কেউ কোনো দল কোনো কথা বলতে পারবে না, নির্বাচন শব্দটা উচ্চারণ করা যাবে না, অনেক কিছু। কিন্তু আকাশে বাতাসে একটা কথা বারবার ধ্বনিত হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনা নাকি 26শে মার্চ বাংলাদেশে তিনি স্বাধীনতা দিবস উদযাপন করবেন। তিনি এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে সবচাইতে, আমি জানি অনেকেই আমাকে বলবেন যে আমি কমেন্টগুলো দেখি, সেই কমেন্টগুলোতে আমি পাই অনেক সময় অনেকেই বলেন যে গাঁজা খেয়েছে কিনা। না, আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলে আমি এগুলো দেখছি এবং আমি বর্তমান পরিস্থিতিগুলো বোঝার চেষ্টা করছি। আপনারা জানেন যে ভলকার তুর্ক, যিনি 2 দিন আগে তিনি বলেছেন শেখ হাসিনা সরকার উৎখাতের চূড়ান্ত যেই পেরেক শেখ হাসিনা সরকারের বা ক্ষমতার, সেটি ভলকার তুর্ক নিজেই মেরেছেন। তিনি নিজেই সেনাবাহিনীকে সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তোমরা যদি আন্দোলন দমনে গুলি ব্যবহার করো বা আন্দোলন দমানোর চেষ্টা করো, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান তোমরা থামানোর চেষ্টা করো, তাহলে সেই ক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের যে বাংলাদেশে যে আর্মিরা যে সুযোগ পান সেটি বাতিল হবে। এবং আপনারা জানেন যে এটি অনেক বড় একটি আয়ের উৎস এবং এই শান্তিরক্ষা মিশন বাংলাদেশ সেনাবাহিনীর অনেকের জন্য অনেক স্বপ্ন, ওখানে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং তার মতে ভলকার তুর্ক তিনি বলছেন, এবং সেটা ফলাফল তিনি পেয়েছেন, কারণ সরকার পরিবর্তন ঘটেছে। যদিও আমরা সেনাবাহিনীকে মূলত এই বক্তব্যের আগে, ভলকার তুর্কের এই বক্তব্যের আগে আমরা সবাই মনে করেছি যে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাধারণ নিরীহ মানুষ বা ছাত্র জনতার উপরে তারা গুলি বর্ষণ করতে রাজি হননি এবং সবাই সাধুবাদ জানিয়েছিল তাদেরকে। কিন্তু এটার পেছনে যে গল্প এটি, সেটি আসলে আমাদের সবার অজানা ছিল এবং যেটি ভলকার তুর্ক নিজেই একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন।
এবং তারপর থেকে শেখ হাসিনা পতনের নানান বিষয়ে নানানভাবে চর্চিত হচ্ছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, নাকি এটি আসলেই একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, নানান বিষয় নিয়ে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই যেন ষড়যন্ত্র তত্ত্ব খুব বেশি পরিমাণে ফালে পানি পাচ্ছে। এবং ভলকার তুর্কের যে বক্তব্য, সেই বক্তব্যের পরে এটি যেন আরো বেশি পরিমাণে শক্তিশালী হলো। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তো নিজেই বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য 29 মিলিয়ন মার্কিন ডলার একটি অখ্যাত কোনো এক এনজিও প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে, যেখানে মাত্র 2 জন কর্মচারী রয়েছে বা 2 জন মাত্র কাজ করেন। এবং তিনি অনেকটা ব্যঙ্গাত্মক স্বরে তিনি বলেছেন যে তারা নিশ্চয় বড়লোক হয়ে গেছে, নেক্সট বিজনেস বড় কোনো বিজনেস ম্যাগাজিনের কাভারে তাদের নাম এবং তাদের গল্প আসতে পারে। যাই হোক, সেই গল্প ভিন্ন। এখন বর্তমান পরিস্থিতি যদি বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের এটা সর্বোচ্চ পর্যায়ের খারাপ পরিস্থিতিকে ইঙ্গিত করছে। আপনারা সেটি আজকে 8ই মার্চ আমি ভিডিওটি করছি, আপনারা এখন দেখছেন 8ই মার্চ নারী দিবস, এবং এই নারী দিবসে আজকেও অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। কোথাও 4 বছরের শিশু ধর্ষিত হয়েছে। মানে এটা এমন ভাবে বেড়েছে বা বাড়ছে যেটা প্রতিদিনই আমরা হয় ছিনতাইয়ের খবর পাচ্ছি, না হয় মবের খবর পাচ্ছি, না হলে রেপের খবর পাচ্ছি। মনে হচ্ছে যেন এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক হয়ে যাচ্ছে ডে বাই ডে। এবং এগুলোর বিরুদ্ধে আমরা যে শক্ত কোনো প্রতিরোধ সরকারের দিক থেকে দেখতে পাচ্ছি, সেটা হতে পারে ভোকাল কোনো প্রতিরোধ, সেটাও আমরা খুব একটা পাচ্ছি না, বা সেটি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকেও আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না যে হারে ঘটছে। উল্টো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটিতে ওড়না পরার নানান ঘটনা, এগুলো আপনারা জানেন, এগুলো আমি বলে আসলে ভিডিওটা লম্বা করতে চাই না। এই ঘটনাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বরং তৌহিদি জনতার একটা মব, একটা গ্রুপ, তারা থানায় যায়, সেখানে গিয়ে তারা আসলেই মনে হচ্ছে যেন আইন আসলে এখন মামার হাতের মোয়া হয়ে গেছে। মানে আমার নিজের একটা জিনিস করতে ইচ্ছে করছে, আমি আইনের তোয়াক্কা করছি না। বা একটা দেশে আইন কখন মানুষ নিজের হাতে তুলে নেয়, কখন নেয় আইন নিজের হাতে? যখন দেখে যে দেশের প্রচলিত আইনি ব্যবস্থার উপরে মানুষের ভরসা উঠে গেছে। এইসব ক্ষেত্রে দুইটা পক্ষর নানান ধরনের ঘটনা ঘটে। একটা পক্ষ হতে পারে যারা আদতে নির্যাতিত, তারা আইনের সাহায্য না পেয়ে তারা নিজেরা আইন নিজের হাতে তুলে নেয়। এটা একটা বিষয় যেটার হয়তোবা একটা মোরাল সাপোর্ট সমাজের একটা অংশ দিয়ে থাকে, যে হ্যাঁ তারা হয়তোবা আইনের কাছে গিয়ে আশ্রয় পায়নি, সে কারণেই তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। এক্ষেত্রে এই সুযোগটা আসলে অপরাধী একটা পক্ষ আছে তারা ব্যবহার করে, তারা নিজেরাই আইন নিজের হাতে তুলে নেয় অপরাধমূলক কর্মকাণ্ড সম্পাদন করার জন্য। এবং সেক্ষেত্রে দেশটা পুরো বিশৃঙ্খল হয়ে ওঠে। এবং বর্তমান বাংলাদেশে মূলত আসলে সেকেন্ড পার্ট যেটা আমি বলছিলাম সেটাই চলছে। অপরাধী যারা রয়েছে তারা কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। তাদের মনে হচ্ছে যে কোথাও আওয়ামী লীগের লোকজন রয়েছে, তাদের আওয়ামী লীগের লোকের বাসায় হয়তো বা তার ডিভোর্স হয়েছে 2 যুগ আগে, তার বাসায় গিয়ে লুটপাট চালানো যায়, এবং সেটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখের সামনে। এবং এই লুটপাট মানে আপনারা ভাবতে পারেন বাংলাদেশের গণমাধ্যম এই ধরনের ঘটনা তারা লাইভ সম্প্রচার করছে, তারপরেও সেখানে কোনো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর কোনো অ্যাকশন আমরা দেখতে পাই না। কেন পাই না সেটা আমি জানি না। মানে লুটপাট চালানো হচ্ছে, গণমাধ্যম লাইভ করছে, লুটেরারা বলছে যে আমরা আমাদের কাজ করছি, আপনারা আপনাদের কাজ করেন। মানে কতটুকু কনফিডেন্ট তাদের যে আমরা কোনো অন্যায় করলেও আমরা আসলে আইনের হাতে বন্দী হব না, বা বন্দী হলেও আমাদের আরো একটা নিশ্চয়ই বি টিম রয়েছে, যে টিম থানায় যে যাবে গিয়ে আমাদেরকে মুক্ত করে নিয়ে আসবে। মানে অপরাধীদের জন্য কি এটা স্বর্গরাজ্য হয়ে উঠছে বাংলাদেশ? 24শে গণঅভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সামনে এসেছিল। সেখানে নিশ্চয়ই অপরাধীদের এভাবে তারা স্বাধীন হয়ে যাবে। তারা মনে চাইলো 100 জন, ধরুন আপনিও আমার ভিডিও যিনি দেখছেন, আপনারাও চাইলে এখন 100 জন একত্রিত হয়ে টার্গেট করবেন যে আপনাদের এলাকায় শিল্পপতি কে রয়েছে, আপনাদের এলাকায় বড় লোক কে রয়েছে, তার বাড়িঘর আপনারা আক্রমণ করে ফেলবেন। বলবেন যে এখানে আওয়ামী লীগের লোকজন ছিল, বা আওয়ামী লীগের কোনো এক মন্ত্রীর শালকের ভাগনার মামতো বোনের জামাইয়ের বাসা এটা, এখানে আপনারা লুটপাট করে টাকা পয়সা নিয়ে চলে আসেন। মানে হয়ে যাবে যে মব লুটপাট করেছে। এবং ব্যাপারটা অনেকটা এরকম ঘটছে। এটা যদি থামানো না যায় তাহলে বাংলাদেশের এই যে অবস্থা এটি কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আসলেই বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নিশ্চয়ই নিষ্কৃতি চাইছে। সরকারের দিক থেকে যে অ্যাক্টিং যে গভর্নমেন্ট রয়েছে বর্তমান বাংলাদেশে, তাদের দিক থেকেও শক্ত কোনো পদক্ষেপ তারা এক্সপেক্ট করছে। সেটা যদি তারা না পায় তখন কি হবে? সাধারণ মানুষকে আবার রাস্তায় নামবে? তাদের কি আবারও পুনরায় নিজেদের বুকের রক্ত ঝরিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দাম চুকাতে হবে? তারা কি আদৌ ফিল করছে তারা আগেই ভালো ছিল? কারণ এর মধ্যে আমরা অনেক ফেসবুক সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি যারা স্ট্যাটাস দিচ্ছেন, অনেকেই
1.5 মাস আগে 2 মাস আগে স্ট্যাটাস দিয়েছিলেন, আগেই ভালো ছিলাম, 1.5 মাস 2 মাস পরে এখন অনেকেই ডিরেক্টলি এখন লেখার চেষ্টা করছেন বা লিখছেন, অনেকে কেউ কেউ লিখেছেন, আমি দেখেছি ফেসবুকেই ব্রিং ব্যাক শেখ হাসিনা এমন এমন স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি। তার মানে কি শেখ হাসিনা ফিরছে বাংলাদেশে? সেই পরিস্থিতি কেমন হতে পারে জানান কমেন্টস আমরা বক্সে। আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।